জাতীয় ঐক্যের ডাকে সংলাপ শুরু অন্তর্বর্তীকালীন সরকারের। অভ্যুত্থানকারী শিক্ষার্থী নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে। ঢাকার তলবে হাজির ভারতের হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় দিল্লি, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ। We have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh. সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে ভারত, বলছেন বিএনপি নেতারা। পানির ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আদালতে লড়াই করতে হবে, বললেন তারেক রহমান। আওয়ামী লীগ আমলে নাগরিক সেবা পেতে 18টি খাতে ঘুষ লেনদেন প্রায় 1.5 লাখ কোটি টাকা। পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। সংবিধান পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাব। একই ব্যক্তি হবেন না দল, সরকার প্রধান ও সংসদ নেতা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে সেনাপ্রধান। সিদ্ধান্ত গ্রহণে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বান। জাতীয় ঐক্যের ডাকে সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থী নেতারা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান জানান। জাতীয় ঐক্য সৃষ্টিতে দেশের চলমান নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী চলা বৈঠকে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ছাত্র নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান জানান। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই। আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। ছাত্র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সবসময়ই সংখ্যালঘু ইস্যুকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে এসেছে এবং এখনো করছে। 5ই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি। আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। 5 আগস্টের পর ঐক্যবদ্ধ জাতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে এক চুলও ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। ভারত ক্ষমা না চাইলে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে শাহবাগে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ। সেখান থেকে মিছিল নিয়ে সংগঠনটি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্টের পায়তারা করছে অভিযোগ করে সমাবেশে বক্তারা দাবি করেন, শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে। আমরা জানি প্রশ্নটা ধর্মের নয়, প্রশ্নটা এক সাম্রাজ্যবাদী শক্তি আরেকজনের উপর, আরেক দেশের সার্বভৌমত্বের উপর নিজেকে চাপিয়ে দেয়া। বাংলাদেশ
এই শক্তির চাপ আর মেনে নেবে না। বাংলাদেশ মিশনে হামলা ভিয়েনা সনদের লঙ্ঘন বলেও জানান তারা। হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে তা সুস্পষ্ট ভিয়েনা চুক্তির লঙ্ঘন। এর আগে একই ইস্যুতে প্রতিবাদ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। মঙ্গলবার দুপুরে ফার্মগেটের আশেপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বের করেন মিছিল। হামলার নিন্দা ও বিচার দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানায় সার্বভৌমত্ব আন্দোলন। এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। উগ্রবাদীদের রুখতে কলকাতায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কলকাতার উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত থেকে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান গণ অধিকার পরিষদের আরেক অংশের নেতারা। হামলার ঘটনায় ভারতকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি নেতাদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তপ্ত ঢাকা। নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সংঘাতে উস্কানি দিয়ে ভারত বিভাজন তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নেতারা। ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তায় সরকারকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সহায়তা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিবাদে মুখর নয়াপল্টন, আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান। সোমবার ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে বিএনপি। মঙ্গলবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। এতে অংশ নেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে সংঘাতে উস্কানি দিচ্ছে দিল্লি। বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি দালালদের আস্ফালন আমরা আর বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইনশাল্লাহ এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে ভারত। বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি। ভারতে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তায় দ্রুত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়ে রিজভী বলেন, তাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতার জন্য মোদি মমতার নজর দেওয়া প্রয়োজন। কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রুখে দাঁড়াবে। এদিকে বাংলাদেশ মিশনে হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থেকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান সেনাপ্রধান। চারদিকে সাত সাত রব, বাদ্যযন্ত্রের তালে তালে চলছে কুচকাওয়াজ। বাংলাদেশ মিলিটারি একাডেমি 87 বিএমএ দীর্ঘমেয়াদী ও 59 বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। দীর্ঘ 3 বছর কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাপ্রধান কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সাহসিকতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ
রাখার জন্য, তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বন্ধু প্রতিম দেশ, শ্রীলঙ্কার মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, দেশি বিদেশি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের বাবা মা উপস্থিত ছিলেন। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। রাত 8:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন 4 সদস্যের পাকিস্তানি কূটনীতিক দল। প্রায় 1.5 ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়। এ সময় পাকিস্তানি রাষ্ট্রদূত বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন, সেই রিলেশনকেই তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে, মিনস তারাও আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, সেজন্যই ওনার সাথে কথাও বলেছেন, আলোচনা করেছেন। বাট ম্যাডাম যেহেতু অসুস্থ, কাজে এই ম্যাডাম এগুলো শুনেছেন। ঘুষ ছাড়া পাসপোর্ট বিআরটিএ বিচারিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা মেলে না, এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেবা নেওয়া 77% মানুষই। নাগরিক সেবা নিতে গত 16 বছরে ঘুষ দিতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এই চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে। টিআইবি জানায়, কেন্দ্রীয় ব্যাংক ও গোয়েন্দা সংস্থা মিলে ধ্বংস করেছে দেশের ব্যাংক ও আর্থিক খাতকে। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত নাগরিক সেবা নিতে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে গেল বছরই সেবা খাতে লেনদেন হয়েছে 10,902 কোটি টাকার ঘুষ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতের তকমা পেয়েছে পাসপোর্ট, এরপর রয়েছে বিআরটিএ আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা ও বিচারিক সেবা। সেবা খাতের দুর্নীতি শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন দুর্দশার চিত্র। 2009 থেকে 2024 পর্যন্ত সেবা গ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানা হয়, সেবা নিতে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে 5,680 টাকা। বিচারিক সেবা নিতে খরচ হয়েছে 30,972 টাকা। সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষ লেনদেন হয়েছে বরিশাল বিভাগে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। যাদের দুর্নীতি থামানোর কথা তারাই দুর্নীতিগ্রস্ত হওয়ায় দুর্নীতি রোধ করা যাচ্ছে না বলে জানায় টিআইবি। দুর্নীতি দমন কমিশনের বিষয়ে তো যত কম বলা যায় ততই ভালো। এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। ব্যাংক খাত ধ্বংসের কারিগর হিসেবে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা ঘুষের কারণে জিম্মি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগের চেয়ে অর্ধেকের বেশি সুদ কমিয়ে আইসিবিকে 3,000 কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক। এই অর্থের বেশিরভাগই ঋণ পরিশোধ এবং পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। 10% থেকে কমিয়ে 4% সুদে আইসিবিকে 3,000 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের সুদ কমানোয় স্বস্তি প্রকাশ করেছেন আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ। 10% অর্থ নিয়ে আইসিবি কিছু করতে পারবে না, বরং আরও ঋণগ্রস্ত হবে, আরও নিচের দিকে যাবে পারফরমেন্স। আমাদের ম্যানেজিং ডিরেক্টর বলল ওটা 4%। তো এটা আমাদের জন্য বিরাট রিলিফ ফর আইসিবি। ঋণের টাকার 2/3 খরচ হবে আইসিবির নেয়া ঋণ পরিশোধেই, বাকি অর্থ শেয়ার বাজারে বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। কোন কোন ঋণটা আমরা পরিশোধ করব সেটা একটা করার জন্য, আইডেন্টিফাই করার জন্য বলা হচ্ছে। সাধারণত যেগুলো হাই ইন্টারেস্ট বিয়ারিং সেগুলো আগে দেওয়া হবে, আর বাকিটা আমাদের মার্কেট সাপোর্টের দিকে, ওটা আলাদা বিউ অ্যাকাউন্ট করবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আইসিবি চেয়ারম্যান বলেন, একের পর এক ভুল সিদ্ধান্ত ও দুর্বল শেয়ারে বিনিয়োগের কারণে বিগত 1 দশকে দুর্বল হয়ে পড়েছে আইসিবি। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বুঝে শুনে বিনিয়োগের আহ্বান জানিয়ে সুদিন ফেরার প্রত্যাশা করেন আইসিবি প্রধান। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইউল। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি।
বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও দেশবিরোধী কার্যকলাপ থেকে দক্ষিণ কোরিয়াকে সুরক্ষা দিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সামরিক আইনের মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবেন বলেও আশা ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট উইন। তার এই ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিকে সামরিক আইন বাতিলে পার্লামেন্টে চলছে ভোট। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।